আমাদের এই মুহূর্তে যে নন পারফর্মিং লোন এর পরিমাণ সেটা প্রায় ৬,০০,০০০ কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। যেটা ইতিমধ্যে বিতরণকৃত ঋণের ৩০% উপরে কিন্তু চলে গিয়েছে। আমাদের ব্যাসেল 3 এর সিগনেটরি হিসেবে ১২.৫% হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এটা সংরক্ষণ করার কথা। যেটা এই মুহূর্তে ন্যাশনাল এভারেজ এসে দাঁড়িয়েছে ৩% এর কাছাকাছি। এর মানে যে আমাদের দেশে যে খুব বেশি ভালো ব্যাংক নেই সেটা না। কিন্তু কোনো ব্যাংক আছে যাদের মূলধন ঘাটতির পরিমাণ প্রায় ৪৫০% নেগেটিভ। এরকম যদি ব্যাংকিং খাতের অবস্থা দাঁড়ায়, যেখানে গ্রাহকরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হচ্ছে তাদের আমানতের সুরক্ষার জন্য। মুনাফার কথা তারা বাদই দিচ্ছেন। তাদের যে ন্যূনতম যে আমানত, ব্যাংকিং খাত চলেই তো মূলত হচ্ছে জনগণের টাকায়, আমানতের টাকায়। 90% লোনেবল ফান্ড আসে হচ্ছে জনগণের টাকা থেকে, আমানতকারীদের টাকা থেকে। তাহলে ব্যাংকিং খাতে যারা সুশাসনটাকে দেখার মতো কর্তা ব্যক্তি ছিলেন, ব্যাংক ব্যবস্থাপকেরা ছিলেন, রেগুলেটরি অথরিটি ছিলেন এবং মাল্টিপল রেগুলেশন এখানে কাজ করে বাংলাদেশের ব্যাংকিং খাতের ক্ষেত্রে। এখানে বাংলাদেশ ব্যাংকের অথরিটি তারা কাজ করে, মন্ত্রণালয় থেকে কাজ করে এবং হচ্ছে সামাজিক প্রেশার তথা আপনাদের মতো সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারাও কিন্তু রেগুলেটরি একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেন, পালন করেন। শুধুমাত্র ২০২৪ সালের জুলাই আগস্ট পট পরিবর্তনের পূর্বে ব্যাংকিং খাতের অবস্থা এবং জুলাই আগস্ট পট পরিবর্তনের পরবর্তী সময়ের যে ব্যাংকিং খাতের অবস্থা, একটা ছোট্ট তুলনামূলক যে চিত্রটা সেটা যদি আমরা একটু আলোচনা করতে সক্ষম হই। কার্পেটের নিচে যে এত বেশি পরিমাণ ধুলা জমা রেখে আমরা সেই কার্পেটের উপরে আমরা অনেক কিছু বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলাম, এটা কারণটা কি ছিল বলেন? আমাদের যে রেগুলেটরি অথরিটি যারা ছিলেন তারা সেই সময়ে সঠিক দায়িত্বটা পালন করেননি। তারা নিজেরা ইচ্ছে করে করেননি, নাকি হচ্ছে কোনো ভয় ভীতির দ্বারা তাদের যে কাজটি করার কথা ছিল সেই কাজটি করতে সক্ষম হননি। এখন এটা কিন্তু আসলে জনগণের কাছে এটা প্রশ্নের উদ্রেক হয়েছে দাঁড়িয়েছে। তারা তাহলে কেন করতে সক্ষম হননি? জাস্ট জুলাই আগস্টে পট পরিবর্তন হলো, আমরা গিয়ে দেখলাম যে ব্যাংক বলছে তাদের নন পারফর্মিং লোন হচ্ছে ৪%, আমরা গিয়ে দেখলাম যে সেই ব্যাংকের নন পারফর্মিং লোনের পরিমাণ দাঁড়িয়েছে ৯০%-এর উপরে। এই যে তথ্যের অপচেষ্টা, উইন্ডো ড্রেসিং এবং হচ্ছে তথ্যের নির্বিঘ্ন যে ফ্লোটা আছে, অবাধ ফ্লো যেটা আছে, সেই তাহলে সেখানে বাধা কারা সৃষ্টি করলো? বাধা সৃষ্টি করেছে রাষ্ট্রীয়ভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে এবং বিভিন্ন সংগঠন তারা হয় জেনে না বুঝে অথবা বুঝে না বুঝে তারা কিন্তু এটাকে সায় দিয়ে এসেছে। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, একটি ব্যাংকের কথা বলতে পারি যে ব্যাংক ২০২৩ সালে প্রায় ৪৫০ কোটি টাকা প্রফিট দেখিয়েছিল। তাহলে সেই ব্যাংক যখন পট পরিবর্তনের পরে রি-অডিটে গেল, তাহলে সেই রি-অডিটে এসে দাঁড়ালো হচ্ছে ২৫০ কোটি টাকার উপরে হচ্ছে তাদের লস এসে দাঁড়ালো। এই যে তথ্যের যে ম্যানিপুলেশন, এটা কারা করেছে? কারো না কারো ডিজায়ার থাকতে পারে। যারা মালিক পক্ষ তারা সুশাসনের ঘাটতি দেখিয়েছে এবং তারা তাদের নিজস্ব ওই যে মন্ত্রী মহোদয় বলে গেলেন যে আমার যেহেতু ঘুম দরকার সুতরাং এখন সূর্য উদয় হয়নি, আমার যেহেতু অপরাধ করতে হবে সুতরাং আমরা আসুন সবাই মিলে সমস্বরে বলি যে এখনো রাত। সুতরাং এই ঘটনা কিন্তু আমাদের ব্যাংকিং খাতে ঘটেছে। আমরা এই যে উইন্ডো ড্রেসিং হয়েছে, ইনফরমেশন এর জালিয়াতি হয়েছে, এই কাজগুলো কাদের মাধ্যমে হয়েছে? নিশ্চয়ই সাধারণ আমানতকারীদের মাধ্যমে হয়নি, সাধারণ জনগণের মাধ্যমে হয়নি, এগুলো হয়েছে উচ্চ শিক্ষিত যারা অডিটর শ্রেণী আছে তাদের মাধ্যমে হয়েছে। তাহলে তারা কিভাবে? আমরা তো দেখি কোন একটা অডিট ফার্ম, অনেক নামি দামি অডিট ফার্ম, তারা ৩ লাখ ৫ লাখ টাকায় কোনো একটা কোম্পানির অডিট করে দিতে তারা হচ্ছে চুক্তিবদ্ধ হয়, কিন্তু তারা যে সুদটা পড়ে তার দামই তো হয়তো ১ লাখ টাকা। আমরা জেনে অবাক হই, তাহলে তাদের এই বাকি টাকাটা কই থেকে আসে? আসুন আমরা সাহস করে এই কথাগুলো বলি যে জনগণের পকেট কাটার পিছনে শুধুমাত্র যে ব্যাংক দায়ী ছিল তা না, এখানে অডিটররা দায়ী ছিল। এবং আমরা অবাক হই, রেগুলেটরি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক তাদের এই ২৪ সালের আগের ঘটনা বা কর্মকাণ্ড এবং ২৪ সালের পরের ঘটনা এবং কর্মকাণ্ড আমরা আকাশ পাতাল ডিফারেন্স দেখতে পাই। এই যে যেটাকে আমরা বলছি ৪৫০ কোটি টাকা প্রফিট দেখানো হয়েছে, এই রিপোর্টগুলো তো ভেটিং দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং ২৫০ কোটি টাকা লস দেখিয়েছে, এটা কারা দেখিয়েছে? এটাও ভেটিং দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাহলে এটা কিভাবে সম্পন্ন হয়? আমরা বলতেই পারি যে হয়তো কোনো একটা প্রাইভেট সেক্টর, কোনো একটা অডিট ফার্ম বা কোনো একটা ব্যবস্থাপনা পর্ষদ তারা হয়তো এরকম দুর্বৃত্তায়নের আশ্রয় নিয়েছে। কিন্তু রাষ্ট্রের এত বড় একটি প্রতিষ্ঠান, দায়িত্বশীল প্রতিষ্ঠান, রেগুলেটরি অথরিটি যারা আছেন
তারা কিভাবে জেনে শুনে আমাদের এই ধরনের জনগণের যে অর্থ এবং তাদের সেই অর্থের মাপকাঠিতে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রে মানে কিভাবে একটি বিশ্বাসযোগ্যতাহীন এই ধরনের ইনফরমেশনকে পাবলিকলি তারা ডিসক্লোজ করতে সক্ষম হন।